আমার স্বামী বিদেশে চাকরি করছিলেন। সেই সময় আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এসেছিল, আমার বাড়িতেই থাকছিল। একদিন আমার পেটে প্রচণ্ড ব্যথা হলো। পরীক্ষার পর জানা গেল আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এটা কিভাবে সম্ভব? আমি আমার ভাই আমরা দুজনে শুধু বাড়িতে ছিলাম। তখন মনে পড়লো আমার ভাই প্রতিদিন রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতো, আর আমি গভীর ঘুমে ডুবে যেতাম। সেই সময় আমার সাথে বন্ধুরা। আজকের এই গল্পে আপনাদের স্বাগত। আমি অনন্যা, বিবাহিত। বিয়ের পর স্বামীর সঙ্গে শহরে থাকতাম। কিছু মাস পর আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এলো। আমি তাকে আমাদের বাড়িতে রাখলাম, কারণ আমি একা ছিলাম। স্বামী বিদেশ ছিলেন। স্বামীর অনুমতিতেও কোনো আপত্তি ছিল না। আমার মামার ছেলে আমার খুব যত্ন নিত। বাজার থেকে কিছু আনার প্রয়োজন হলে এনে দিত। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। সে বলল, তুমি এখন বিশ্রাম নাও। রাতে আমাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিত এবং চলে যেত। সকালে উঠলে আমার খুব আরাম লাগতো। একদিন পেটে প্রচণ্ড ব্যথা হলো। ডাক্তারের কাছে গেলাম। তিনি বলেন, তুমি অন্তঃসত্ত্বা। আমি শুনে স্তম্ভিত হলাম। ডাক্তারের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করতে পারছিলাম না। ডাক্তারকে বললাম, আপনার ভুল হয়েছে, আমি শুধু পেট ব্যথার কথা বলেছি। ডাক্তার হেসে বলেন, তুমি গত 5 বছর ধরে এই সমস্যা নিয়ে আমার কাছে আসছো। এখন ঈশ্বর তোমাকে সুখবর দিয়েছেন। বিশ্বাস করো, রিপোর্ট দেখে আমি আরেকটা ধাক্কা খেলাম। এমন ভয়াবহ মোড় জীবনে আসবে ভাবিনি। মাথা শুনে ঘুরতে লাগলো। বিয়ে হয়েছে 6 বছর। স্বামী বিদেশে চাকরি, বছরে 1 মাসের জন্য দেশে আসতেন। তখন আশা করতাম একটা সন্তান হবে, কিন্তু প্রতিবারই হতাশা। এবার স্বামী বিদেশে, তাই ডাক্তারকে কিছু বলিনি। রিপোর্ট তুলে নিয়ে ভারী মনে বাইরে এলাম। মাথা কাজ করছিল না। কিভাবে সম্ভব? আমি আর মামার ছেলে শুধু বাড়িতে ছিলাম। বাড়ির দিকে 1 কিলোমিটার দূরত্বে ক্লিনিক, কিন্তু মনে হচ্ছিল কাঁধে ভারী বোঝা। বাড়িতে এসে দরজা দেখে থেমে গেলাম। মনে হচ্ছিল যেন নিজের অচেতন দেহ ক্লিনিকে টেনে নিয়ে এসেছি। গলা শুকিয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজার ঘন্টি বাজালাম। মামার ছেলে দরজা খুললো। আমি ভিতরে এলাম। সে হাসলো। আজ এত দেরি হলো কেন? খাবার জন্য অপেক্ষা করছি, খিদে সহ্য না হওয়ায় খেয়ে ফেলেছি। সে কথা বলতো না। কয়েক মাস ধরে আমার সাথে থাকছিল। স্বামী কোনো আপত্তি করেনি, বরং মামার ছেলের জন্য স্বামী নিশ্চিন্তে ছিলেন। দিদি কোথায় হারিয়ে গেলে? তার কথা আমার মন ফিরল। বললাম, আমার খিদে নেই, মাথা ব্যথা করছে, আমি ঘরে যাচ্ছি। রিপোর্ট রাখলাম। বিছানায় বসে মন হারিয়ে গেল। মামার ছেলে ভালো ছেলে, এভাবে এমন করতে পারে ভাবিনি। আমার ছোটবেলা থেকে একে অপরকে চিনি। স্বামীর প্রতি কোনো সন্দেহ ছিল না, না মামার ছেলের চরিত্রে, কিন্তু রিপোর্টে সব সন্দেহ তার দিকে। আমি মামার ছেলে ছাড়া বাড়িতে তো আর কেউ ছিল না। মাথা ধরে বসে মনে পড়লো কয়েকদিন ধরে সে আমাকে দুধের সাথে ওষুধ দিচ্ছিল। এরপর গভীর ঘুমে ডুবে যেতাম। সকালে সতেজ লাগতো। সে কি আমাকে ঘুমের ওষুধ দিচ্ছিল? রাতে যখন আমি গভীর ঘুমে, তখন কি কিছু করছিল? সম্পর্ক এত বিকৃত হয়ে গেছে যে কামনার সামনে কিছুই দেখা যায় না। সে একই কাজ করেছে, এটা ভেবে চোখে জল এলো। আমি তার বোন, কিভাবে এমন ভাবতে পারে? তার মন কিভাবে এই অপরাধ করতে পারলো? আমি খুব কাঁদছিলাম। আমার অবস্থার কষ্ট কেউ বুঝতে পারছিল না। মনে পড়লো ছোটবেলা আমাকে কত কোলে খেলতো, তখনকার কথা মনে আসছিল। এখন বিয়ের বয়স সময়ে সে নতুন কলেজে ভর্তি হয়েছিল। তখন আমাকে অনিল নামে ডাকা শুরু করেছিল। বলতো, তুই পরীর মতো সুন্দর, তোর হবি স্বামী কালা আর লম্বা রাগী, তোর সাথে মিলবে না, তোর সাথে আমার মতো বুদ্ধিমান ফর্সা লোকই মানাবে। সবসময় আমাকে অনিল বলে জ্বালাতো। আমি তাকে শুধু দেখতামই। আমাদের সম্পর্ক ভালো ছিল। সে এখানে আসার পর থেকে রাত জেগে কথা বলতো। এখনও আমাকে জ্বালাতো। মনে হতো স্বামী বিদেশে অন্য কারোর বিয়ে করেছে, তাই ফিরতে চায় না। আমাকে জ্বালালে আমি রাগ রাখতাম এবং হাসতো। তাকে দেখে কখনো মনে হয়নি এমন কিছু করতে পারে। তখন আমার দরজা ধাক্কালো। তার হাতে দুধের গ্লাস আর ওষুধ। স্বাভাবিকভাবে এসে আমার পাশে বসলো। তার বসাতে আমি ভয়ে পিছিয়ে গেলাম। জানতাম না সে কি করবে। ডাক্তার যা বলেছে, আমার স্থানে কেউ থাকলে ভয় পেত। সেই সময় আমি বাড়িতে একা। আমার অবস্থা দেখে সে অবাক হলো। কি হয়েছে দিদি, এত ভয় পেলে কেন? সব ঠিক আছে তো? দুধ খাও, আরাম করো। দুধের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল। গ্লাস নিয়ে 1 মাসও রাখলাম।
কঠিন স্বরে বললাম, তুমি এখান থেকে যাও, আমার ঘুম আসছে। জানতাম সে পাশে বসে অফিসের কথা বলবে, আমি না ঘুমানো পর্যন্ত সে যাবে না। আমার আচরণে সে অবাক হলো। কি হয়েছে দিদি, ঠিক আছে তো? আমার অসহায়তা দেখে সে অস্থির হয়ে পড়ল। আমার তার প্রতি রাগ বাড়ছিল। তার অভিনয় দেখে আমার গা আরও চমকে উঠল। সে বুঝলো না, সরলভাবে করছিল। আগে তার গালে থাপ্পড় মারতে চেয়েছিলাম, রিপোর্ট দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তাকে হাতে নাতে ধরতে হতো। তাই আমি বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি এখন উঠতে পারবো না, আমাকে ঘুমাতে হবে। আমার উঁচু কণ্ঠের সামনে সে চুপ হয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজা কাছে গিয়ে সে আবার বলল, তুমি বিশ্রাম করো, হ্যাঁ দুধটা খেয়ে নিও। তুমি খাওনি? দুধ খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার জানতে ইচ্ছে ছিল সকালে আমাকে দুধ ও ওষুধ খাইয়ে সে আমার সঙ্গে কি অশ্লীল কাজ করে। সে চলে যাওয়ার পর আমি দুধের গ্লাস তুলে জানলা দিয়ে ফেলে দিলাম এবং ওষুধ ডরে রেখে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। অপেক্ষা করতে লাগলাম যে অমন কখন আমার ঘরে আসবে। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার অপেক্ষায় আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার ঘুম আসতে লাগলো। তাই আমি নিজেই দেখলাম সে কী করছে। আমি উঠে তার ঘর থেকে বাইরে এলাম। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা খুললাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। মনে মনে কথা ঘুরপাক খেতে লাগলো। যখন আমি মামির ফোন এসেছিল তখন তিনি বলেছিলেন যে অমনকে শহরে চাকরি করতে হবে, কিন্তু তুমি জানো আমি তাকে হোস্টেলে দিতে পারি না, কারণ সেখানে সব ধরনের ছেলে থাকে। অমন অনেক সুশীল ও খারাপ ছেলের জালে পড়ে সেও বিগড়ে যাবে এবং অন্য নেশা অভ্যস্ত হয়ে যাবে। তাই তুমি তাকে তোমার ঘরে রাখো, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারি। তখন আমি অনেক বিশ্বাস করে মামির কথা সম্মতি দিয়েছিলাম এবং বলেছিলাম ঠিক আছে। সব ভাবতে ভাবতে আমার মাথা ফাটে যাওয়ার উপক্রম। আর অমন তখন তার ঘরে বসে সিগারেট খাচ্ছিল। তার পিঠ আমার দিকে ছিল, তাই সে জানতো না যে আমি তাকে সিগারেট খেতে দেখেছি। আমার মামি হার্ট পেশেন্ট ছিলেন। যদি জানতেন যে অমন আমার সঙ্গে এমন করেছে তাহলে তা শুনে তিনি মারা যেতেন। কিন্তু আমি ভাবলাম সকালে অমনকে বলবো যে সে তার জন্য থাকার ব্যবস্থা কোথাও করুক, আমি তাকে আমার ঘরে রাখতে পারবো না। তারপর আমি ঘর লক করে শুয়ে পড়লাম। সকালে আমার দরজা জোরে জোরে ধাক্কালো শব্দ শুরু হলো। আমি উঠে দরজা খুলতে গিয়ে দেখলাম অগমন রেগে আছে। তুমি দরজা কেন লক করে রেখেছিলে দিদি? সে রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো। আমার সঙ্গে সঙ্গে এভাবে কথা বলার অধিকার তার ছিল না। হয়তো সে এভাবে রেগে যাচ্ছিল কারণ আমি তার পথ আটকে দিয়েছিলাম। হয়তো তার ইচ্ছা পূর্ণ হয়নি, তাই সে আমার সামনে এমন কথা বলছিল। আমি বললাম, তুই কে আমার সঙ্গে এই কথা বলার? আমার রাগ দেখে সে শান্ত হয়ে পড়ে বলল, দিদি তোমার রাতে ভালো লাগছিল না, আমি তোমার চিন্তা করছিলাম। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। তখন আমার মনে হলো তুমি অজ্ঞান হয়ে গেছো। তাই আমি দরজা খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু লক ছিল। তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। তাই তুমি প্লিজ দরজা লক করো না প্লিজ। তার মিথ্যা চিন্তা আর দেখানো চিন্তা দেখে আমি খুব রেগে গেলাম। তাই আমি বললাম, তুই আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। তারপর আমি আমার ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি নিজেই নাস্তা বানালাম এবং প্রতিবেশীর ঘরে চলে গেলাম। আমার প্রতিবেশীও আমার এক বয়সী মেয়ে ছিল। যখন আমার সামনে বাইরে যেতেন সে আমার খুব দেখাশোনা করত। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্বও ছিল। তার স্বামী আমাকে ছোট বোনের মতো দেখত। সে বাজারে কিছু কিনতে গেলে সে আমাকে জিজ্ঞেস করত, দিদি তোমার কিছু লাগবে নাকি? আমি তাকে বলতাম আমার লাগবে। সে প্রায় আমার জন্য জিনিস আনতো। কিন্তু যখন অমন এসেছে আমি তাকে সব কিছু বলেছিলাম। তখন আমার প্রতিবেশী সন্ধ্যার সঙ্গে সঙ্গে একটাই কাজ ছিল, তা হলো আমার গর্ভপাত করানো, কারণ আমার স্বামী আগামী 3 মাস পর আসবেন। এই অপরাধ দূর করা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না। কিন্তু সন্ধ্যাকে আমি কী বলবো তা বুঝতে পারছিলাম না এবং জানতাম না সন্ধ্যা আমার ব্যাপারে কী ভাববে। কিন্তু আমাকে একজন মহিলার প্রয়োজন ছিল, এইটাই সত্যি। আমাকে এই পদক্ষেপ নিতে হতো কারণ আমি মামিকে সব বলতাম, তিনি তা সহ্য করতে পারতেন না। এবং যদি আমি আমার স্বামীকে সব বলতাম তাহলে তিনি আমাকে স্ত্রী হিসেবে কখনোই গ্রহণ করতেন না। আমার ঘর সংসার ভেঙে যেত। অবশেষে আমি সাহস করে সন্ধ্যাকে সব কিছু বললাম যে আমার পেটে সন্তান রয়েছে এবং আমাকে গর্ভপাত করাতে হবে। তারপর সে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে রাজি হলো। আমরা এক নতুন মহিলা ডাক্তারের কাছে গেলাম এবং তাকে সব কিছু খুলে বললাম, আপনি যদি আপনার এই কাজ করেন তাহলে আপনাকে ভালো টাকা দেব। মহিলা ডাক্তার রাজি হলেন। কিন্তু সেই রাতে আমার সঙ্গে এমন কিছু হলো যা আমার হৃদয় কাঁপিয়ে দিল। রাতে বাড়ি ফিরে অমনকে বললাম, এখন আমি তোমাকে আমার ঘরে রাখতে পারবো না, তাই আমাকে
আগামী 5 দিনের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল এবং বলল, দিদি তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া কখনো কোথায় যাব? তারপর সে বলতে লাগলো, দিদি আমি যেখানে থাকি সেখানে থাকবো, কিন্তু তুমি একা কীভাবে থাকবে? অমনের আমার প্রতি চিন্তা দেখাচ্ছিল, কিন্তু আমি বললাম, তোমার আসার আগে আমি এই কথা একাই থাকতাম, যত তাড়াতাড়ি সম্ভব তোমার থাকার ব্যবস্থা করো। এই কথা সে আর কিছুই বলল না, কিন্তু তার মুখে রাগ দেখা যাচ্ছিল। তারপর সে আমার ঘরে শুতে গেলাম। আমি এখন ঘর লক করে শুতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। রাতে যখন আমি জেগে উঠলাম, আমি অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে, কিন্তু আমার ঘরটা খুব অন্ধকার ছিল, এত অন্ধকার যে আমি তাকে দেখতে পারছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং হঠাৎ করে কিছু ভাবতে পারছিলাম না, তাই আমি জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু পর মুহূর্তে আমার পাশে শুয়ে থাকতে ব্যক্তি উঠে বসলে গেল। আমি বিছানা থেকে উঠে যাচ্ছিলাম, তখনই সে আমার হাতে মুখ রাখলো। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তখন সেই ব্যক্তি হঠাৎ করে টর্চের লাইট জ্বালালো। তখন আমি তার মুখ দেখলাম। মুখ দেখে আমি খুব ধাক্কা খেলাম, কারণ আমার সামনে আমার স্বামী ছিলেন। অনিল আমার বাড়ি এসেছিলেন, কিন্তু কিছু না বলে হঠাৎ করে এসেছিলেন। তারপর তিনি হাসতে লাগলেন এবং বললেন, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যখন আমি বাড়ি পৌঁছতাম অমন দরজা খুলেছিল, তাকে জানতাম আমি আসছি, কিন্তু আমি যখন ঘরে এলাম তখন ঘর বন্ধ ছিল, তাই আমাকে জানলা দিয়ে ঘরের ভেতরে আসতে হলো। তুমি পাগল, এখানে কোনো অজানা ব্যক্তি ছিল না যে তুমি লক করে শুয়ে পড়লা। আমি অনিলকে কীভাবে উত্তর দেব সেই মুহূর্তে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং অনিলকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম। তিনি মনে করলেন তার দূরে থাকার কারণে আমি কাঁদছি, কিন্তু কাঁদার আসল কারণ অন্য কিছু ছিল। আমাকে কি হয়েছে তা কেবল আমিই জানতাম। তারপর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। সকালে যখন আমি উঠলাম তখন অনিল ঘুমাচ্ছিলেন। আমি খুব বিচলিত হয়ে পড়লাম। আজ আমাকে গর্ভপাত করাতে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু অনিলের উপস্থিতিতে তা সম্ভব ছিল না। এখন আমি চিন্তিত হয়ে পড়লাম যে আমি কিভাবে অনিলকে কোন অজুহাত দেখিয়ে বলবো, আমি কিভাবে মিথ্যা বলবো। এবং আমি বাইরে হল ঘরে বসেছিলাম, তখন আমি অন্যকে দেখলাম। তিনি রান্নাঘর থেকে বাইরে বের হলেন এবং এরপর নিজের জন্য রাস্তা তৈরি করলেন। তারপর টেবিলে বসে আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, দিদি তোমাকে ভাই সাহেবের সারপ্রাইজটা কেমন লাগলো? আমি তার দিকে বাকরুদ্ধ দৃষ্টি তাকিয়ে বললাম, তুমি কতটা ধূর্ত এবং নাটকবাজ হতে পারো, লজ্জা নেই তোমার? একদিকে তুমি আমাকে দিদি বলো, আর অন্যদিকে এসব সহ্য করতে করে আমি ক্লান্ত হয়ে পড়ছি। তাই যা মনে আসলো সেটা বলতে শুরু করলাম, কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে এখনও অবাক হয়ে আমার দিকে দেখছিল এবং বলছিল, দিদি তুমি কি বলছো এসব? আমি সব কিছু বুঝতে পারছি না। আমি কি এমন কি করলাম যে তুমি আমাকে এভাবে এত কথা বলছো? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং নিজের ঘরে চলে গেলাম। অনিল তখনও ঘুমাচ্ছিল। তারপর আমি ড্রয়ার থেকে রিপোর্ট বের করলাম এবং ঘরের বাইরে চলে এলাম। অমন তখন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি রিপোর্টটা তার মুখে ছুঁড়ে মারলাম। রিপোর্টটা তার মুখে লাগাতেই মাটিতে পড়ে গেল। আমি বললাম, এটা তুলে পড়ো এবং অনিলের ওঠার আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আমি চাই না অনিল এসব জানুক। অমন মাটি থেকে রিপোর্টটা তুলে এবং পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগে অনিল বাইরে চলে গেছে, কিভাবে তা জানি না, কিন্তু সে সরাসরি অমনের কাছে গিয়ে তার হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়তে শুরু করলো। আমার স্বামীর হাতে রিপোর্ট দেখে আমার হৃদয় ভেঙে গেল। আমার মনে হলো এখন আমার সংসার ধ্বংস হয়ে যাবে, অনিল আমাকে তালাক দিয়ে দেবে। আমার মাথা ঘুরে গেল এবং আমি মাটিতে অজ্ঞান হয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার ড্রিপ দেওয়া হয়েছে। অনিল আমার দিকে গভীরভাবে তাকিয়েছিল, অমনও পাশে দাঁড়িয়েছিল। অনিলকে দেখে আমি কান্না শুরু করলাম। আমি বললাম, অনিল এতে আমার কোনো দোষ নেই, অমন আমার মাকে ঘুমের ওষুধ দিত, আমি কিছুই জানতাম না। তারপর কি হয়েছে, কিভাবে হয়েছে, প্লিজ আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বিছানা ছুঁয়ে হাত জোর করে অনিলের কাছে মাপ চাইছিলাম। তারপর সে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সব টেস্ট করিয়েছি। আবার তুমি গর্ভবতী নও, হয়তো তুমি অন্য রিপোর্ট তোমার কারোর সাথে বদলে গিয়েছিল। তুমি দোষী নও এবং অমনও কিছু করনি। তার চরিত্র নিয়ে সন্দেহ করো না, শুধু রিপোর্টে ভুল বদলে গিয়েছিল। তখন আমি অমনের দিকে তাকালাম, সে কাঁদছিল, কিছু না বলে সে অশ্রু ঝরাচ্ছিল। আমাকে দেখে সে আমার সঙ্গে এসে বলল, দিদি তুমি কিভাবে ভাবতে পারলে যে তোমার সঙ্গে এমন কিছু কাজ করতে পারি? আমি তখন অমন আর মা তোমার মধ্যে কোনো পার্থক্যই দেখিনি। আমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। তুমি আমার কাছে মায়ের জায়গায়। তারপর আমি অমনকে বললাম,
আমি তোমাকে নেশায় সিগারেট খেতে দেখেছি। সে বলল, আমি কখনো নেশায় সিগারেট খাই না। হ্যাঁ, মাঝে মাঝে আমার ঘর বন্ধ করে বিড়ি খাই। আমার শৈশব তোমার কোলে কাটিয়েছি, তাই আমি তোমাকে আমার মায়ের মতো যত্ন নিতাম, খাবার দাবার আর ওষুধের খেয়াল রাখতাম। কিন্তু আজ তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি আমি। যদি আমি জানতাম আমি কখনো তোমার জীবনে আসতাম না। সে কাঁদতে কাঁদতে বলেছিল, ভুল রিপোর্টে আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমি তার সম্পর্কে সব ভুল ভাবছিলাম, কিন্তু একবারও ভাবিনি যে রিপোর্টও ভুল হতে পারে। এই বিষয়টা আমার মনে কখনোই আসেনি। এখন আমি ভাবছি, যদি আমার রিপোর্টে যদি আবার পরীক্ষা করাতাম তাহলে এসব কিছুই হতো না। তাই বন্ধুদের বলছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে